আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে কিনা জানাবেন। স্ক্রিন শেয়ার হয়েছে কিনা জানাবেন। জি হ্যাঁ শেয়ার হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা কাজ করছিলাম, হোম মেনুর ক্লিপবোর্ড, ফ্রন্ট আর হচ্ছে প্যারাগ্রাফ অংশ, নাকি ভাই? জি আচ্ছা, একটু প্রশ্ন, হোম মেনুর ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ নিয়ে কোনো সমস্যা আছে কিনা? হোম মেনুর ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ নিয়ে কোনো সমস্যা আছে কিনা, থাকলে একটু জানান তো। আমি ফরম্যাটটা বুঝতে পারিনি, ফরম্যাটটা একটু একটু দেখাইতেন। ফরম্যাট পেইন্টার, জি জি ফরম্যাট পেইন্টার ভাই। জি জি ফরম্যাট প্রিন্টার। ঠিক আছে, আমি ফরম্যাট পেইন্টারটা একটু দেখাচ্ছি। কাঠের কাজ, কপির কাজ, তারপরে হচ্ছে পেস্ট, এরপরে হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজটা বলছিলাম যে একটা লেখা অন্যটার মতো করা, অর্থাৎ লেখা ডুপ্লিকেট করা, কেমন? আই মিন ধরেন আমি যদি একটা সেন্টেন্স লিখি, একটা লাইন লিখলাম, কেমন? হাবিবে মিউট খোলা রাখেন, সমস্যা নেই, কথা বলি। তো প্রথমত লাইনটাকে সিলেক্ট করে বোল্ড করছি। বিতে বিতে ক্লিক করলে লেখা বোল্ড হয়, এটা তো জানেন। বিতে ক্লিক করলে লেখা বোল্ড হয়, সেটা জানা আছে তো, না? ওকে। এরপরে আইতে ক্লিক করলে ইটালিক হয়, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়। এদিক থেকে আমি যদি লেখার একটু কালারটা বাড়াইয়া দিই বা যে কোনো একটা কালার এড করি, তাহলে এখান থেকে কালার করে নিলাম। এই যে চারটা কাজ করলাম লেখাটার মধ্যে, ফলো করিয়ে লেখাটার মধ্যে কয়টা কাজ করলাম? চারটা। এই চারটা কাজের মধ্যে যে অপশনগুলো ব্যবহার করছি, এখন সেম কাজটা ধরেন আমি যদি অন্য কোনো আরেকটা লাইন লিখি, উদাহরণ, ওকে, অন্য আরেকটা লাইন আমি লিখলাম। এখন এই লাইনটাকে আমি সিলেক্ট করে ধরেন কপি করলাম, কপি করে এই সেম লাইনটা আমি নিচে আরেকবার দিচ্ছি, ধরেন পেস্ট 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 কয়েকবার করলাম। এখন চাচ্ছি সেম উপরের লাইনের মতো বাকি তিন লাইন করে ফেলবো। তাহলে আমরা নরমালি কিভাবে করতে হয় জানলাম, যে লেখাগুলো একযোগে সিলেক্ট করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে কালার চেঞ্জ করলে হবে। কিন্তু আপনি যদি চান এটা ফরম্যাট পেইন্টার দ্বারা করবেন, তাহলে এই যেটা আপনি একটু আগে কাজ করছিলেন কালার, ওইটার উপরে ক্লিকটা রাখবেন, রেখে ফরম্যাট পেইন্টার আসবেন। দেন পেজে যখন আসবেন, কার্সরটা চেহারা একটা ব্রাশের মতো হয়ে গেল। এরপরে এটা যদি আপনি বাকি লাইনের উপরে টান দেন, তাহলে ওই ভিন্ন ভিন্ন চারটা অপশনে ক্লিক না করে এক ক্লিকে ফরম্যাট পেইন্টার দ্বারা কাজটা হয়ে গেল। ভাই ক্লিয়ার হয়েছেন? মানে আর ওই ওই যে, লেখাটার উপর রাখতে হবে জি, কার্সরটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ওই লেখাটার উপর রাখলে ওই হ্যাঁ হ্যাঁ, কাজ করে আসে। অর্থাৎ যেটা ডিজাইন করছেন, কেমন, এটার উপরে কার্সরটা রাখবেন, রেখে ফরম্যাট পেইন্টার আসবেন। দেন বাকি যে লাইনগুলো করতে চাচ্ছেন ওইগুলোর উপর টানটা দিলে সেম ওই যেটার মধ্যে ক্লিক ছিল এটার মতো বাকিগুলো হয়ে গেল। ব্যাস, এটা গেল ফরম্যাট পেইন্টারের কাজ। এরপরে আমাদের আজকের ক্লাস আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ অপশন, কি পুরো বুঝাইছিলাম? আমি ভাই প্যারাগ্রাফ অপশন কি পুরো বোঝানো সাউন্ডটা হয়েছে? শোনা যাচ্ছে না একটু, জি, সাউন্ড কম আসছে। সাউন্ড কম আসতেছে, এখন ঠিক আছে? চলে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ ওকে, গেল এটা। চলেন আমরা একটু ব্যাকে আসি।
সিলেবাসটা তো প্রিন্ট কি করছিলেন না নিজের কাছে নরমালি রাখছেন? নরমালি পোস্টার রাখছি। প্রয়োজন মনে করেন বা কাজ ভালোভাবে প্র্যাকটিস করতে চান তো প্রিন্ট করে ফেলিয়ে না, এখানে মনে হয় 20-25 পেজ আছে সম্ভবত, দেখে নিন। সিলেবাসটা এটা প্রিন্ট করলে তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা প্রিন্ট করে নিতে পারবেন, সেটাই বলছে। আচ্ছা ঠিক আছে। যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে তাহলে চলবে। আচ্ছা, সবগুলো করা লাগবে না, সিলেবাসটা করলে আছে। সিলেবাস করলেই হবে, বাকিগুলো তো আপনি অত অত দরকার নেই, সিলেবাস করলেই হবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আমরা হোমেরও প্যারাগ্রাফ অংশ স্টাইল এডিটিং আজকে দেখানোর মূলত ক্লাস বলছিলাম। প্যারাগ্রাফটা আবার একটু রিভিশন দিব, স্টাইল এডিটিং, হ্যাঁ, অর্থাৎ এই ক্লাসটা ফলো করেন 8 নাম্বার ক্লাস। তার মানে হচ্ছে আমাদের ব্যাকে আসলাম এখানে, তো এখানে যে স্টাইল লেখা প্যারাগ্রাফ অপশনটা আমি আরেকবার একটু হালকা রিভিশন দিয়ে যাচ্ছি শর্টকাটে। ভাই ভয়েস একটু বাড়ান। ভয়েস বাড়াইতাম? চলে চলে নি? জি জি। ওকে ওকে, তাহলে আমরা প্যারাগ্রাফ অপশনের মধ্যে এই লাইন দুইটা সিলেক্ট করলাম, করার পরে এই অপশনটা আলোচনা করছিলাম যে এটাকে বুলেট বলা হয়, অর্থাৎ কোন লেখার সামনে যদি বুলেট অ্যাড করতে চাই এখান থেকে চাইলে আমরা বুলেট অ্যাড করতে পারবো। এটা হলো একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে, এটার নাম হচ্ছে নাম্বারিং। নাম্বারিং মানে হচ্ছে লেখার সামনে চাইলে বুলেট বাদে কোনো নাম্বার, এটা হচ্ছে নাম্বারের সামনে ফুল স্টপ, তারপর একটা হচ্ছে ব্র্যাকেট, এরপর রোমান সংখ্যা, এগুলো চাইলে আমরা অ্যাড করতে পারবো। তিন নাম্বারটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, আই মিন প্রথমটা ছিল বুলেট, পরেরটা ছিল নাম্বারিং। এরপরে তিন নাম্বারের মধ্যে বুলেট প্লাস নাম্বার দুইটা একসাথে আছে, যেমন আমি এটা ইউজ করলাম বুলেট আছে, এরপর এটা ইউজ করলাম এখান থেকে ধরে নাম্বার আসছে, অর্থাৎ এটা আলাদা আলাদা আর এটা একসাথে আছে, ব্যাস এটার কাজ এতটুকু। এরপরে হচ্ছে ইনফ্রেস ইন্ডেন্ট দেখাইছিলাম, যে এটা দ্বারা হচ্ছে কোনো লেখা একটু সামনে যায়, আবার এটা দ্বারা হচ্ছে কোনো লেখা পিছনে আসে। এই অপশনের নাম হচ্ছে ডিক্রেসেন্ডেন্ট, আর সামনের অপশনের নাম হচ্ছে ইনক্রেসেন্ডেন্ট। ইনক্রেস মানে সামনে আগানো, ডিক্রেস মানে পিছনে নেওয়া। এটা হচ্ছে লেখা যদি সামনে পিছনে বা সামনে নিতে চান এটা দ্বারা করতে পারেন। এরপরে এ থেকে জেড এর কাজটা বলছিলাম, যে এ থেকে জেড কাজটা কি হয়, এটার কাজ হচ্ছে যদি কখনো পেজে আমরা টেবিল নেই, বুঝিয়েন, যদি আমরা কখনো পেজে টেবিল অ্যাড করি, ঝামেলা করে কেন? জামাল হোসেন। আচ্ছা, তাহলে পরেরটা কি বলছিলাম, যে আমরা যদি হোমে এই থেকে যে অপশনটা আছে এটার মধ্যে যদি আমরা কখনো পেজের টেবিল অ্যাড করি, উদাহরণ এরকম ধরেন ইনসার্টে আসলাম, টেবিলে আসলাম, তো এইখান থেকে যদি আমি কখনো একটা টেবিল ড্র করি, এখান থেকে টেবিল নেওয়া যায়, এটা হচ্ছে র্যান্ডমলি অল্প কয়েকটা আছে, যে 8টা, এদিকে হচ্ছে 10টা। এখন যদি আরো বাড়তি টেবিলের দরকার হয় তাহলে আমরা চলে আসবো এখান থেকে না গুনে ইনসার্ট টেবিল। ওকে, ইনসার্ট টেবিল আসার পরে কলাম মানে দাঁড়ানো, রো মানে সরানো। উদাহরণ আমার যদি 10টা কলাম দরকার আমি 10টা নিলাম, 10টা নিলাম। যদি রো 10টা দরকার হয় তাহলে আমরা এখান থেকে আবার 10টা রো নিলাম, দেন ওকে দিয়ে দিলাম। এই যে টেবিল চলে আসছে। তো এই থেকে জেড এর সাথে টেবিলের সম্পর্কটা কি মূলত, আমরা অনেক সময় টেবিলের ভিতরে সংখ্যা লিখতে হয়, যেমন 8 9 1 4 5 7। হ্যালো। এই কথা নাই কে রে? ধরেন 10 6। এইভাবে যদি এলোমেলো টাইপের সংখ্যা কখনো টেবিলের মধ্যে আমরা লিখে ফেলি, এখন আপনার যদি প্রয়োজন হয় যে সংখ্যাগুলো সবগুলো সাজাতে হবে, সিরিয়াল ভিত্তিক করতে হবে, তাহলে আগে আমরা লাইনটাকে সিলেক্ট করব, কোনটা যেটা এলোমেলো আছে এটাকে সিলেক্ট করে আপনি এই থেকে যে অপশনটা এখানে দেওয়া আছে এটার মধ্যে আসবেন। এখানে ক্লিক করার পরে ফার্স্ট অপশন লেখা আছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আপনি যদি অ্যাসেন্ডিং এ ক্লিক করেন তাহলে সবার আগে 1 আসবে, এরপর 2 3 4 এভাবে সিরিয়াল ছোট থেকে বড় দিকে চলে গেল। ক্লিয়ার? আর যদি
ডিসেন্ডিং ক্লিক করেন, তাহলে একই জায়গার মধ্যে যদি ডিসেন্ডিং অপশনে সিলেক্ট করে ওকে দিয়ে দেন, তাহলে বড়টা যাবে উপরে, ছোটটা আসবে নিচে। এই দুইটা কাজ এখানে। এগুলো আগের ক্লাস ছিল, একটু বলে দিলাম। এটা হচ্ছে কোন লেখা বামে, কোন লেখার মাঝখানে, কোন লেখার ডান সাইড সমান। এটা জাস্টিফাই মানে দুই পাশ সমান। এটা যেমন 1 2 বাম সাথে বাম পাশে স্কেলের সাথে মিলানো আছে। আর যদি আমি এই সাইডে ক্লিক করি তাহলে এটা হচ্ছে ডান পাশ মিলানো থাকে। আর যদি লাস্টে জাস্টিফাইতে ক্লিক করি তাহলে লেখা দুই পাশ সমান থাকে। এরপর অপশন বলা হয়েছে লাইন স্পেসিং। যদি লাইনের মধ্যে আপনি গ্যাপ রাখতে চান, যেমন একটু ফাঁকা হইলো, আর একটু ফাঁকা দরকার হইলো, আবার কোনো কারণে লেখা যদি পেজে বেশি হয় তাহলে আমরা লাইন স্পেসিং রিমুভ করে ফেলি 1.0, তারপর হচ্ছে রিমুভ স্পেস। এই যে হয়ে গেল। এরপর আসেন ভাই পরের অপশনের, এইটার নাম হচ্ছে শেডিং। এটা বলা হয়েছিল যে কোন লেখার পুরো লাইন কালার করা। উদাহরণস্বরূপ ধরেন আমি এখানে একটা লাইন লিখতেছি, কিছু একটা লিখলাম, লেখার পরে যদি মনে করি যে এটা জাস্ট লেখা কালার, আর আমি যদি চাই লেখার পিছনের অংশ কালার করব, তাহলে আমি দুইভাবে শিখাইছিলাম। এইখান থেকে একটা শিখাইছিলাম যে এটা হচ্ছে যতটুকু লেখা ঠিক ততটুকু ব্যাকগ্রাউন্ড হয়। আর পরের অপশন এটা হচ্ছে ফুললি লাইনটা কালার। এখানে আসলে দেখেন এটা 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 বিভিন্ন রকম, অর্থাৎ লেখার বাড়তি যে অংশ আছে ওইটা সহকারে কালার হয়ে যাবে। ব্যাস, এটা লাইনে গেল। আর যদি আমরা কালার রাখতে না চাই, এখান থেকে নো কালার দিয়ে দিব, শেষ। এরপর অপশন আসেন, এটার নাম হচ্ছে বটম বর্ডার। বটম মানে নিচের, বটম বলতে নিচের বর্ডারের কাজ বোঝায়। উদাহরণ ধরেন এখানে লাস্টের বর্ডার যেটা আছে, যদি কখনো প্রয়োজন হয় যে নিচের ঘর যেটা থাকে টেবিল, এটাকে একটু হাইলাইট করা দরকার হয়, অর্থাৎ একটু মোটা করা দরকার হয়। এখানে মোটা করে অনেক সময় দেখা গেছে যদি লাস্টের ঘরের মধ্যে টোটালের সংখ্যাটা লেখা হয় চোখে পড়ার জন্য, তো এটাকে একটু আমরা হাইলাইট করে দিই। কিভাবে? এই থেকে যেটা নিচে যেটা আছে এটার নাম হচ্ছে এদিকে বটম বর্ডার। এখানে ক্লিক দিলে একইবারে নিচে বর্ডার এন্ড শেডিং। এখানে আসবেন, আসার পরে লেখা আছে দেখেন ওয়েট, ওয়েট শব্দটা পাশ। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন রকম মোটা অপশন আছে, তো যেটা ভালো লাগে এখান থেকে একটা ইউজ করে ওকে দিতে পারেন। ব্যাস, একটু হাইলাইট হয়ে গেল। যদি চিকন করতে চান সেম জায়গায় সিলেক্ট করে আবার একই অপশন আসবেন, এখানে আবার নিচে লেখা আছে বর্ডার এন্ড শেডিং। এখান থেকে আপনি আবার এটাকে চিকন করতে পারেন। হয়ে গেল এটা। শেষ। আশা করি ক্লিপবোর্ড ফন্ট প্যারাগ্রাফ আমার পার্সোনাল গ্রুপে আমি বলছিলাম যারা অনলাইন অ্যাডমিশন আছেন আমার কাছে অলরেডি, আপনাদেরকে যে গ্রুপে আনা হয়েছে ওই গ্রুপে আমি যাবতীয় আপডেট দিয়ে দিই। হ্যাঁ, শীট প্লাস সিলেবাস সব দিয়ে দিই। যারা বাইরের অংশগ্রহণ করছেন, আপনারা যদি অনলাইনে অ্যাডমিশন নিতে চান, আপনারা সরাসরি আমাকে পার্সোনালি মেসেজ করেন, করার পরে আমি আপনাকে পার্সোনাল যে গ্রুপ আছে ওইটা থেকে অ্যাড করাইয়ে দেব। আচ্ছা, এরপরে আসেন পরে যেটা আছে, যেমন এখানে লেখা আছে স্টাইল। স্টাইল বলতে কি বুঝলাম, অর্থাৎ এই যে লেখাটা আছে এটাকে ধরেন আমি সিলেক্ট করলাম, দা কুইক ব্রাউন ফক্স অন সর্টার লিস্ট, এই লাইনটাকে সিলেক্ট করে আমরা স্টাইল কিন্তু এখান থেকে পারি। যেমন এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা টাইমস নিউ রোমান, পরেরটা হচ্ছে আরেকটা স্টাইল, এইটা আরেকটা স্টাইল, বিভিন্ন রকম ডিজাইন আছে এখানে। তা আমাদের লেখা ডিজাইন করতে হলে এটা এখান থেকে করা যাবে, এক নাম্বার কাহিনী। দুই নাম্বার হচ্ছে এখানে একটা স্টাইল, এ আরেকটা, অর্থাৎ এইখান থেকেও আপনি চাইলে লেখা ডিজাইন করতে পারবেন। এটা প্যারাগ্রাফের পরের অপশনগুলো এগুলা, তার মানে এগুলো হচ্ছে সম্পূর্ণ লেখার স্টাইল। সো আমি সাজেস্ট করব এগুলা ইউজের দরকার নাই। হ্যাঁ, এগুলা চেঞ্জ স্টাইল পর্যন্ত একটাও আমাদের কাজে লাগবে না, কারণ আমরা এখান থেকে অলরেডি স্টাইলগুলো করতে পারি, এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, সো এগুলা ইউজ করলেই চলবে, আপনারা এইগুলা লাগবে না। এরপরে এখানে আসেন, গুরুত্বপূর্ণ তিনটা কাজ আছে এখানে। একটা কাজ হচ্ছে ফাইন্ড, তারপরে লেখা আছে রিপ্লেস, এরপরে লেখা আছে সিলেক্ট। ফাইন্ড এর কাজ কি? ফাইন্ড এর কাজ হচ্ছে খুঁজে বের করা, রিপ্লেস এর কাজ হচ্ছে পরিবর্তন করা, সিলেক্ট এর কাজ হচ্ছে যদি কখনো আপনি পেজের মধ্যে একটা শেপস ড্র করেন বা একটা লোগো তৈরির চেষ্টা করেন, ভিন্ন ভিন্ন রকমের যত লোগো থাকে বা শেপস থাকে ওইগুলোকে একসাথে করানোর জন্য বা গ্রুপ করার জন্য সিলেক্ট ব্যবহার হয়। চলো আমরা একটা একটা করে দেখে নিই। ফাইন্ড এর কাজ বলছি খুঁজে বের করা। উদাহরণ এই যে এখানে লেখা আছে, আচ্ছা আমি আরেকটা অ্যাপ্লিকেশন অথবা কিছু একটা ওপেন করে নিই, এখানে দেখতেছি নাই। আচ্ছা, একটা সিভি খুলে নিলাম, কেমন একটা সিভি ওপেন করছি। এখন এই সিভির মধ্যে আপনাকে যদি বলা হয় যে লাকসাম কোথাও আছে কিনা এই সিভির মধ্যে, আপনি খুঁজতে কিন্তু অনেক টাইম লাগবে। তাহলে শর্টকাট সার্চ দিবেন, এর জন্য সার্চ দিবেন কিভাবে? সার্চ দেওয়ার জন্য চলে আসবেন এখানে এই ফাইন্ড অপশনে। সো ফাইন্ড এর উপরে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, এরকম।
তো ফাইন্ড ওয়ার্ড যে জায়গাটা আছে এখানে আপনি যদি সার্চ করেন ধরেন লিখে SAM লাকসাম এবং যদি ফাইন্ড নেক্সট দেন তাহলে দেখেন কোথায় ফাইন্ড এই লাকসাম আছে আমাকে দেখাচ্ছে এই যে এই জায়গা সিলেক্টটা দেখাচ্ছে। আবার যদি আমি ফাইন্ড নেক্সট দিই তাহলে আবার দেখাচ্ছে, পরেরটা দেখাচ্ছে। এরপরে লেখা আসছে কি ওয়ার্ড হ্যাজ ফিনিশড চার্জিং দ্য ডকুমেন্ট, অর্থাৎ আর কোথাও ফাইন্ড এর মধ্যে লাকসাম খুঁজে পাচ্ছে না, নাই, শেষ। যদি সবগুলা একযোগে দেখতে চাই যে সবগুলা কোথায় কোথায় আছে একসাথে দেখতে চাই তাহলে আমরা ফাইন্ড ইন এখানে ক্লিক করে মেইন ডকুমেন্ট, তাহলে দেখেন তিনটা একসাথে দেখাচ্ছে। এইগুলো ফাইন্ড এর কাজ। এখন এখন আসেন ফাইন্ড এর পাশে একটা অ্যারো দেওয়া আছে, এটার কাজটা কি? এখানে ক্লিক করলে একটা অপশন দেখা যাচ্ছে গো টু। গো টুর কাজ হচ্ছে ধরেন যদি একসাথে 10 পাতা 20 পাতার একটা পেজ খুলে ফেলেন, এখানে পেজ আছে 2টা, আমি যদি আরো কয়েকটা পেজ নিই উদাহরণস্বরূপ দেখেন আমি কিছু পেজ নিচ্ছি, নিচে দিকে এন্টার ধরে রাখলে পেজ খুলে। এখন এখানে টোটাল পেজ সংখ্যা হচ্ছে 4টা। এখন এই 4 নাম্বার পেজে আমি আছি অলরেডি। এখন যদি আপনাকে বলা হয় যে 1 নাম্বার পেজে যেতে হবে তাহলে আপনি সার্চ দিয়ে সরাসরি যেতে পারেন, আর না যাইতে চাইলে মাউসের ওই যে স্ক্রল বাটন একটা আছে এটা উপরের দিকে ঘুরাইলে এইভাবে যাওয়া যাবে। আর যদি এক্সাক্ট আমি এক ক্লিকে যেতে চাই তাহলে আমরা ফাইন্ড এর পাশে যে অ্যারো আছে এখানে আসবেন, গো টু লেখা, গো টুতে আসবেন। গো টুতে আসলে আমাকে একটা আরেকটা অপশন বক্স এখানে আসছে দেখেন, টুলবার একটা আসছে, এখানে লেখা আছে এন্টার পেজ নাম্বার। সো এখানে যদি আপনি লেখেন যে 1 এক লিখে যদি নিচে এখানে গো টু লেখা আছে গো টু দেন তাহলে দেখেন সরাসরি আমাকে 1 নাম্বার পেজে নিয়ে আসছে। এটা কখন কাজে দিবে? আপনি যখন 20 পাতা 30 পাতা এরকম টাইপের কোনো বড় ধরনের কাজ করেন, আর যখন যে পেজে যাওয়া প্রয়োজন মনে করেন সরাসরি মাউস না ঘুরাইয়া এভাবে যেতে পারেন গো টু দিয়ে। এরপর আসেন রিপ্লেস। রিপ্লেস শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন করা। উদাহরণস্বরূপ যদি পেজে কোনো ভুল ওয়ার্ড থাকে সেটা একবার না অনেকবার যতবার দরকার, ধরেন আমি এখানে লিখলাম COMILLA কুমিল্লা লিখলাম, এখন আমাদের জেলা কুমিল্লা এই বানানটা কিন্তু বর্তমানে এইভাবে লেখে না, এটা লেখে হচ্ছে CU দিয়ে। আমি ইচ্ছে করে ভুল লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে একটা যদি ঠিক করি, একটা ওয়ার্ড যদি ঠিক করি দেখবেন অটোমেটিক সকল ওয়ার্ডগুলো ঠিক হয়ে যাবে। তো সেটা হচ্ছে রিপ্লেসের মাধ্যমে। এই এখন আমরা কিভাবে ঠিক করব ফলো করেন। এটার জন্য আমরা হোম থেকে চলে আসলাম এইদিকে লাস্ট মাথায় রিপ্লেস লেখা, সো রিপ্লেসে আসলাম। আসার পর এখন আমাকে বক্স দিয়েছে 2টা, এখানে 2টা অপশন আসছে। ফাইন্ড হোয়াট লেখা, ফাইন্ড হোয়াট এর মধ্যে আমরা লিখব যেটা পেজে আছে, তাহলে পেজে লেখা আছে COMILLA, অর্থাৎ পেজের শব্দটা লিখব উপরে, আর রিপ্লেস উইথ যেটা আছে এখানে লিখবো আমি যেটা নিজে দিতে চাচ্ছি বা সঠিক শব্দটা, তাহলে আমি লিখলাম CUMILLA। এবার যদি আমি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে দেখেন ওকে দিলাম, এবার দেখেন এখানে সম্পূর্ণ সকল কুমিল্লাগুলা CU দিয়ে হয়ে গেছে। হাবিব ভাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? ধন্যবাদ। আর এই রিপ্লেস নিয়ে কোনো কোশ্চেন আছে কারোর? রিপ্লেস নিয়ে কোনো কোশ্চেন আছে কি না কারোর? ওকে, আশা করি নাই। পরে আসেন আমরা পরের অপশনে যাই। সিলেক্ট লেখা, সিলেক্টের কাজ বলছিলাম যদি কখনো পেজে আমরা কোনো ধরনের লোগো তৈরি করি অথবা কোনো শেপস ড্র করি, উদাহরণস্বরূপ আমি যদি বাংলাদেশের জাতীয় পতাকাটা তৈরি করতে চাই, একটু ফলো করিয়েন। আমরা চলে আসলাম ইনসার্ট, কেমন এখানে এই ফাইন্ড রিপ্লেসের পরে যে সিলেক্ট আছে এটা বোঝানোর জন্য আমরা আসছি কোথায়, ইনসার্টে। ওকে, ইনসার্ট আসার পরে এখানে লেখা আছে শেপ, তো শেপে গেলাম। শেপে যাওয়ার পরে একটু ফলো করি, অনেকগুলা শেপস আছে এখানে। এখন আমার যেটা দরকার উদাহরণস্বরূপ ধরেন আমার এখান থেকে যেহেতু পতাকা তৈরি করব বলছি, এখানে পতাকার মতো এরকম একটা ডিজাইন আছে, এটা নিলাম। নেওয়ার পরে কার্সর পয়েন্ট একটা প্লাস শো করলো, আর মাউসের বাম সাইড চাপ দিয়ে আমি পেজের মধ্যে একটু ডান দিকে টান দিচ্ছি, অর্থাৎ পেজে চাপ দিয়ে টান দিয়ে বাম দিকে টান দিলাম মাউসের বাম পাশ। ওকে, এই যে এটা ড্র হয়ে গেল। এখন এটা ড্র হওয়ার সাথে সাথে উপরে ফরম্যাট নামে একটা অপশন নতুন করে আসছে, এটা সম্পূর্ণ নতুন। আপনি যদি খালি জায়গায় ক্লিক রাখেন দেখবেন ফরম্যাট টোটালি নাই। যখন পতাকা ড্র করবেন বা যে কোনো শেপস ড্র করবেন তখন অটোমেটিক ফরম্যাট শো করবে। আর এখান থেকে আমরা কালার টালার যা আছে, যে শেপ ফাইল নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা পতাকা যে কালারটা হয় এটা এড করলাম। এরপরে আসেন একই জায়গায় আমি ইনসার্টে আবারও ঢুকলাম, শেপসে ঢুকলাম, দেন আমার একটা লম্বা লাইন দরকার, এই যে রেক্ট্যাঙ্গেল আছে এখানে, এই লাইনটা এখন প্লাসটা আমি পাশাপাশি টানটা না দিয়ে আমি টানটা দিচ্ছি নিচের দিকে, তার মানে মাউস চাপ দিয়ে ধরে তারপর টানটা দিবেন মাউসের বাম পাশ। এরপরে এখান থেকে আমি যে কোনো আরেকটা কালার ইউজ করলাম। ওকে,
এরপরে বৃত্ত নিলাম, এটা অটোমেটিক শেপসটা এখানে শো করে আছে। হ্যাঁ, যদি শো না থাকে তাহলে আপনি ইনসার্ট থেকে ভিতর থেকে আবার শেপটা পাবেন, সমস্যা নাই। তো আমি বৃত্ত সিলেক্ট করলাম, একইভাবে প্লাস এখান থেকে চাপ দিয়ে টান দিলাম। ওকে, আর এখান থেকে আবার শেপ ফাইল থেকে আমরা কালার ড্র করে নিলাম। এরপরে আসেন, যদি মনে করেন যে পতাকার নিচে আপনি একটা ইটের মতো বা কিছু একটা দিতে চাচ্ছেন, তো আমি এরকম একটা ড্র করলাম। করার পরে এটাকে 3D ইফেক্ট করে দিব। এটা ফরম্যাটের আন্ডারে এইদিকে লেখা আছে 3D ইফেক্ট। এখানে যাওয়ার পরে বিভিন্ন রকম দেখবেন ইফেক্টগুলো পাবেন। এখান থেকে যেটা ভালো লাগে ধরেন আমি যে কোনো একটা ইউজ করলাম, এই যে অ্যাড হয়ে গেল। এবারে আসেন, এই সবগুলা শেপস আলাদা আলাদা। এটাকে যদি আমি ছোট করতে চাই বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাই, দেখেন আমি যদি এটাকে চাপ দিয়ে টান দিই, সম্পূর্ণ সব আলাদা। এখন আমি চাচ্ছি যে সবটাকে এক ভাই করে ভিডিও দেখা যাচ্ছে না। কাটি বের হন, কাটি আবার বের হন, কেটে দিয়ে আবার জয়েন হন, তাহলে দেখা যাবে। তো অনেক সময় মোবাইলের স্ক্রিনে মাঝে মধ্যে টাচ করিয়ে, হ্যাঁ, টাচ না করলে এমন হয় সাধারণত। হ্যাঁ, গেল এটা। আচ্ছা, এরপরে আসেন, এই বৃত্তটাকে আমি আবার জায়গা মতো এনে বসাইলাম। এবার যদি আমরা এটাকে গ্রুপিং করতে চাই, তাহলে কি করব? ওই যে আমি মূলত হোমের এই সিলেক্ট বোঝানোর জন্য এটা বানালাম। সো গ্রুপিং করার জন্য আপনি যে কোনো একটা শেপসের উপরে এইভাবে ক্লিকটা রাখবেন। ওকে, এখন দেখা যায়? কে জানি দেখে না স্ক্রিন, এখন দেখা যাচ্ছে কিনা? এখনো আসে না। হ্যাঁ, যাবে যাবে, গেছে। দেখা যাচ্ছে না? না ভাই, তুমি কাটি ঢুকলে তো দেখা যাওয়ার কথা, দেখা যাবে না কেন? কাটি আবার ঢুকো। ঢুকছি ভাই, ঢুকছি কাটি। অন্যরা কি দেখেন আমার স্ক্রিন? দেখতে তো পাচ্ছেন। কিরে ভাই, তোমার দেখা যাচ্ছে না কেন বলো তো? দেখা যায়? প্রয়োজনে লিভ নিয়ে দেখি আবার। হ্যাঁ ভাই, আসছে এবার আসছে। আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা চলেন, তাহলে আমি বলছিলাম মূলত আমরা এখানে কি দেখানোর জন্য এখানে আসছি। বাইরে একবার বাইর হয়, একবার ঢোকে, এরা কারা? সাউন্ড পাওয়ার কম আসতেছে। জি, সাউন্ড পাওয়ার কম আসতেছে। সাউন্ড কম আসতেছে, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে ওকে, মাঝে মধ্যে এটা সরে যায় আমার মুখের সামনে থেকে। আচ্ছা, চলো তাহলে আমি মূলত কি বোঝানোর জন্য এটা ড্র করলাম, ইনসার্টের লাস্টের অপশনের কাজটা বোঝানোর জন্য। সেটা কোনটা? নাম হচ্ছে রিপ্লেস। সো রিপ্লেসে আসলাম, আসার পরে এখানে একটা অপশন দেখবা সিলেক্ট অল, আর একটা লেখা আছে সিলেক্ট অবজেক্ট। সো আমরা এখান থেকে সিলেক্ট অবজেক্টে গেলাম, রিপ্লেস সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট। এবার অবজেক্টে যাওয়ার পরে আমি চাচ্ছি পুরোটাকে গ্রুপিং করার জন্য, মানে একটা করার জন্য। তাহলে কি করব আমরা এখানে? একবারই প্রথম থেকে নিচ দিকে আস্তে করে টান দিচ্ছি মাউসের স্ক্রল বাটন, আই মিন এখানে আগে একটা ক্লিক দিবা, খালি জায়গায় ক্লিক করার পরে চাপ দিয়ে টান দিবা মাউসের বাম পাশ। যখন চাপ দিয়ে টান দিয়ে দেখবে যে পুরোটা একটা ঘরের মধ্যে আসছে, তখন কার্সরটা ছেড়ে দিবেন। এরপরে সিলেক্টের উপরে, অর্থাৎ যে পতাকাটা আঁকছি আমি, এটার উপরে মাউসের বাম পাশ, সরি ডান পাশ, মনে রাখবেন সিলেক্টের পরে মাউসের ডান পাশ, পতাকার উপরে মাউসের ডান সাইড ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে, কাট, কপি, পেস্ট, গ্রুপিং। সো আমরা চলে আসবো গ্রুপিং এ। গ্রুপিং থেকে এখানে গ্রুপে একটা ক্লিক দিবেন। এখন দেখেন পুরো পতাকাটা একটা হয়ে গেছে, যেদিকে নিতে চাচ্ছি এদিকে অটোমেটিক যাচ্ছে। এখন এরপরে যদি আমি চাই যে পতাকাটা একটু ছোট করব বা বড় করব, তাহলে চাইলে এখানে কর্নার থেকে এখানে ক্লিক করলে যে পয়েন্টগুলো শো করে, এগুলো দিয়ে আপনি বড় ছোট যেভাবে ভালো লাগে করতে পারেন। আচ্ছা, এখন যদি মনে করেন যে একটা পতাকা থেকে আমি আরেকটা পতাকা ডাবল করব, তাহলে কিভাবে করব? কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিলে কার্সর পয়েন্টে একটা প্লাস হয়ে যায়, ছোট দেখা যায়। এই ছোট যখন হবে তখন মাউসের বাম পাশ চাপ দিয়ে এটা থেকে টান দিবেন, আরেকটা কন্ট্রোল ধরে, বুঝিয়ে আবার এক বলি বিষয়টা। যখন একটা থেকে আরেকটা কপি করতে চাইবো তখন কিবোর্ড থেকে আগে কন্ট্রোল চাপ দিতে হবে, কন্ট্রোল চাপ দিলে একটা ছোট পয়েন্ট আসবে এরকম প্লাস। এরপরে মাউসের বাম সাইডও একই সাথে চাপ দিয়ে টান দিবেন, মাউসটা একটু সামনের দিকে টান দিবেন। এখন দেখেন দুইটা হয়ে গেল। দেন আমরা এটাকে চাইলে এদিক থেকে একটু এদিকে মুভ করে দিলাম, বড় করে দিলাম। এরপরে এটা এই যে দুইটা হয়ে গেল, ঘুরাই ফেলছি এদিকে। হ্যাঁ, ঘুরাইছি কিভাবে? এই যে অ্যারোগুলো দিয়ে চাইলে একটু এদিকে একটু এদিকে, আপনার যেভাবে ভালো লাগে ঘুরাইতে পারেন, কোনো প্যারা নাই।
একটা সবুজ চিহ্ন দেখা যাচ্ছে উপরে, এটা দিয়ে চাইলে আমি একটু এরকম বাঁকা করে ফেললাম, মানে একটা ডিজাইন করতেছি। হ্যাঁ, ধরেন ভারত বাংলাদেশ, যদিও ভারত শত্রু, কেন এই এরকম একটা ডিজাইন করে ফেললাম। ব্যাস, কঠিন একটা ডিজাইন, তাই না? চাইলে এইভাবে গ্রুপিং করে করতে পারেন। গেল এটা। আচ্ছা, একটু রিভিশনে আসি। ক্লিপবোর্ড আমরা শেষ করছিলাম, প্রম্পট শেষ করছিলাম, প্যারাগ্রাফের ফুল অপশনগুলো শেষ করছিলাম। দেন এখানে এই যতগুলো অপশন আছে স্টাইলে, এগুলা বলছি লাগবে না, কারণ হচ্ছে এগুলা আমরা এই জায়গা থেকে করতে পারি, লেখার স্টাইলগুলো করতে পারি। সো এগুলা শেষ করছিলাম। এরপরে এদিকে লাস্ট মাথায় চেঞ্জ স্টাইল, যেটা এটাও লেখার স্টাইল, এখানে ভিন্ন কিছু নাই। ফাইন্ড এর কাজ শেষ করছিলাম, ফাইন্ড এর পাশের অ্যারোতে ক্লিক করলে গো টু শেষ করছিলাম। দেন হচ্ছে রিপ্লেস, এটাও বলছিলাম, সিলেক্টও বলছিলাম। কোনো সমস্যা আছে হোমের মধ্যে? আর কোনো প্রশ্ন আছে কারোর? না, প্রশ্ন নেই। আচ্ছা, আশা করি এটা বুঝছেন। চলুন আমরা ইনসার্টে দুই একটা কাজ দেখে আজকে ক্লাস শেষ করে দিব। ফার্স্ট হচ্ছে ইনসার্টে আসলাম, আসার পরে লেখা আছে কভার পেজ। কি লেখা আছে? ফার্স্ট অপশন কি লেখা আছে? ও ভাই, পড়তে পারেন না আপনারা? কি লেখা আছে? সবাই মাইক্রোফোন অন রাখতে পারেন, যদি আশেপাশে কোনো সাউন্ড না থাকে মাইক্রোফোনটা অন রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কি লেখা আছে এখানে? কভার পেজ। কভার পেজ বলতে কি বোঝেন? কভার পেজ বলতে কি বোঝায় আমি একটু 2 মিনিট আলোচনা করি। কভার পেজ বলতে আমরা বুঝি সাধারণত যে কোনো বইয়ের সামনের পেজ, সেটা বাংলা বই হতে পারে বা যে কোনো ধরনের ইংরেজি বই হতে পারে, একটা শীটের কভার পেজ হতে পারে, একটা ডায়েরির কভার পেজ হতে পারে, এটাকে কভার পেজ বলে। তাহলে এমএস ওয়ার্ডে ইনসার্টের মধ্যে এই যে কভার পেজটা দিল, এটা দিয়ে আপনি কি করবেন? আপনি যদি একটা বইয়ের বা একটা শীটের সাধারণ একটা কভার পেজ করতে চান, এটা মূলত গ্রাফিক্স ডিজাইনে যে কোনো ভাবে, যে কোনো ইচ্ছে মতো আপনি ডিজাইন করতে পারেন, বাট এখান থেকে হালকা ধারণা নেওয়া যাবে। উদাহরণ, আপনি কভার পেজে যখন আসবেন, এখানে দেখেন কিছু ডিজাইন অলরেডি সফটওয়্যারে তৈরি করা আছে, যেমন এখানে আছে 3টা, আর নিচে 3টা, 6টা, 9টা, 12টা, প্রায় এখানে 12টার মতো অলরেডি দেওয়া আছে। এখন এইখান থেকে আপনি যদি কোনো কভার পেজ চুজ করেন, ধরেন আমি এটা নিচ্ছি, নেওয়ার পরে এটা চলে আসছে কভার পেজ অলরেডি ডিজাইন, টাইপ দা কোম্পানি নেম, এখানে ধরেন লিখে দিলেন কোম্পানি নামটা, ডিজিটাল আইটি লিখে দিলাম। এরপরে টাইপ দা ডকুমেন্ট টাইটেল, এখানে ধরেন আমরা লিখলাম যে অফিস কোর্স শিট। অফিস কোর্স শিট লিখলাম। টাইপ দা ডকুমেন্ট সাবটাইটেল, এখানে ধরেন আমি লিখলাম এমএস ওয়ার্ড, বা মানে বইতে কি কি আছে ওই বিষয়গুলো একটু উল্লেখ করতেছি সামনে। অফিস ওয়ার্ড, এক্সেল, EXCEL। এরপরে ধরেন ইটিসি লাগাই দিলাম, বা আপনার নিজের ব্যক্তিগত কাজ হলে সুন্দর মতো সাজাবেন। এখানে লেখা আছে অ্যানাদার, এখানে আপনি দিতে পারেন যে কোনো একটা নামটা বা যেটা ভালো লাগে। এরপর লেখা আছে ইয়ার, আপনি এখান থেকে যে কোনো একটা ইয়ার লাগাইয়া দিলেন, ওকে। এরপর আসেন, লেখা আছে টাইপ দা কোম্পানি অ্যাড্রেস, এখানে ধরেন আমরা লিখে দিলাম যে লাকসাম, কুমিল্লা। এই যে একটা সিম্পল ডিজাইন করলাম, এই ডিজাইনটা পূর্বে সাজানো ছিল, তাহলে আমি কাজটা কি করলাম? আমি শুধুমাত্র কোথায় কি লিখতে হবে একটু লেখাটা এডিটিং করে ফেললাম, ব্যাস। এবার আপনি চাইলে লেখাটাকে একটু সাজান, মাঝখানে থেকে আসেন, হোমের কাজটা আবার করতেছি, একটু মাঝখানে আনেন, এখান থেকে চাইলে একটু কালার এড করেন। এটা হচ্ছে ভাই আপনার নিজের ব্যক্তিগত বিষয়, যে আপনি কাজটা কিভাবে করলে সুন্দর হবে এটা আপনি নিজে চুজ করতে হবে, ঠিক আছে? এটা আপনাকে কেউ বলে দিবে না। তাহলে আমরা ইনসার্টে দেখলাম ফার্স্টে যে কভার পেজ লেখা আছে, কভার পেজ মানে যে কোনো বইয়ের সামনের পাতা। এখন এখান থেকে চাইলে আপনি যা তাদের যে ডিজাইনগুলো তৈরি করা আছে পছন্দ হলে এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারেন। আর যদি আপনার এখানে পছন্দ না হয়, তাহলে আপনি এখানে আসারও দরকার নাই। কি করবেন? আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে একটা খালি পেজ নিয়ে আপনি চিন্তা করবেন একটা কভার পেজ কেমন হয়। ধরেন আপনি বাংলা বইয়ের কভার পেজের কথা যদি চিন্তা করেন, যে ক্লাস 5 এর বাংলা বই কেমন হয়, ওখানে লেখা থাকে আমার বাংলা বই, মাঝখানে লেখা থাকে পঞ্চম শ্রেণী, এরপরে ধরেন লেখা থাকবে একটা ছবি টবি থাকে, এরপরে একেবারে নিচে এডুকেশন বোর্ড ঢাকা বা বাংলাদেশ, এই টাইপের কিছু লেখা থাকে। তাহলে আপনি একটু শুরু করেন যে এখানে আমি লিখলাম আমার বাংলা বই, তারপরে শ্রেণী, তারপরে একটা ছবি অ্যাড করা, এরপরে হচ্ছে নিচে ঠিকানা লাগাই দিলেন, শেষ। তাহলে আপনি নিজের মন মতোও বানাইতে পারেন, অথবা এখান থেকেও বানাইতে পারেন।
আশা করি এটা ক্লিয়ার। আমি যখন আরো সামনে পিকচার টিকচার আনা শেপস এর ব্যবহারগুলো দেখাবো তখন আপনি দেখা গেছে আরো সুন্দরভাবে ডিজাইন করে একটা কভার পেজ তৈরি করতে পারবেন। চলেন পরের অপশন, ব্ল্যাঙ্ক পেজ লেখা। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে নতুন পেজ খোলা। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন একটা নতুন পেজ খুলে যাবে। এখানে এখানে পেজ সংখ্যা কয়টা আছে, একেবারে যদি কর্নারে আসেন এইখানে লেখা থাকবে পেজ 1 অফ 2। তার মানে এখানে দুইটা পেজ, এদিকে একটা, এইদিকে কিন্তু নিচে আছে না পাশে আছে, নিচে আছে। হ্যাঁ, এখন যদি আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি আরেকটা পেজ খুলবে, তাহলে বুঝে নেবেন যে ব্ল্যাঙ্ক পেজ দিয়েও পেজ খোলা যাবে। দেখেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেও পেজ খুলবে, আবার পেজ ব্রেকে ক্লিক করলেও পেজ খুলবে। আচ্ছা, আর কয়টা পেজ খোলা হয়েছে সেটা একেবারে বাম পাশে কর্নারে শো করবে বিষয়গুলো একেবারে নিচের দিকে। হ্যাঁ, এই যে 3 অফ 3 লেখা, কতটা ওয়ার্ড লিখছেন পেজে সেটাও শো করবে। তাহলে আমরা বুঝে গেলাম পেজ খুলবে, পেজ খুলবে। অথবা র্যান্ডমলি আমরা দেখা গেছে নিজে যখন কাজ করতে থাকি তখন কিবোর্ড থেকে এন্টার চাপ দিলে সেক্ষেত্রেও অটোমেটিক পেজ খোলে। এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, এইভাবেও হয়। আসেন পরের অপশন, টেবিলের কাহিনী আমি একটু আগে বলছিলাম টেবিল কিভাবে নেয়। তাহলে এখান থেকে কম টেবিল দরকার হলে নেবেন, আর যদি অধিক টেবিল দরকার হয় তাহলে আমরা টেবিলে আসি, এখান থেকে ইনসার্ট টেবিলে যাব। যাওয়ার পরে এখানে আপনি লিখতে পারেন কলাম। কলাম মানে দাঁড়ানো। উদাহরণ আমার 5টা কলাম দরকার বা 5টা রো বাসার দরকার। কাজটা বুঝাই দিয়ে আগে। ওকে ওকে ওকে, 5টা রো দরকার। এখন আমি নিলাম, নেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে ধরেন এই যে টেবিলগুলো, এখন যদি প্রয়োজন মনে করেন যে আমার এখানে টেবিল আরেকটা বাড়তি লাগবে, অথবা একটা কলাম বাড়তি লাগবে, অথবা দেখা গেছে একটা টেবিল বাদ দিতে হবে, তখন কি করবেন কাজগুলো একেবারে খুবই সহজ বিষয়। টেবিল আনলে উপরে ডিজাইন নামে একটা অপশন শো করে। দেখেন এখন ডিজাইন টোটালি কিন্তু নাই, উপরে অ্যাডেন্স এরপরে ডিজাইন নাই। আপনি যখন টেবিলের ভিতরে ক্লিক করবেন তখন ডিজাইন নামে একটা অপশন অটোমেটিক অ্যাড হয়। অর্থাৎ অনেকে টেবিল আনি বাইরে ক্লিক করে ডিজাইন খোঁজে, সো এটা তো পাওয়া যাবে না। আপনি যখন টেবিলের ভিতরে ক্লিক করবেন তখন ডিজাইন দেখবেন। ওকে, মনে রাখবেন। এরপরে বাম সাইডে ডান সাইডের দিকে একবারে লাস্ট মাথায় দুইটা কাজ, একটা হচ্ছে ইরেজার আর একটা হচ্ছে ডট টেবিল। ইরেজারের বাংলা অর্থ হচ্ছে মোছা। আপনি যদি টেবিল মুছতে চান যে আমি একটা বাড়তি নিয়ে আসছি এটা মুছে দিব, একটা রাবার নিলাম, ইরেজারে ক্লিক করলে কার্সর পয়েন্টটা রাবার হয়ে যায়। সো এই রাবারটা যদি আমি চাপ দিয়ে এখানে টান দিলাম, দেখেন ব্যাস ক্লিক করে ছেড়ে দিলাম, এখন দেখেন এই টেবিলগুলো মুছা গেল। যদি নিচ থেকে মুছতে চান সেম নিয়ম, আমি বাড়তি বাইরের এগুলো সিলেক্ট করে এখান থেকে আরেকটা কলাম বাদ দিয়ে দিলাম। ওকে, এখন যদি কাটছেন, আচ্ছা পাশে এবং বাইরে গেলাম, যদি ভিতরে করতে চান সেম নিয়ম, এইখানে টিপ দিলাম চলে গেল, আরেকটা ক্লিক দিলাম চলে গেল, আবার চলে গেল। যদি অনেকগুলো কাটতে চান ভিতরে সেম প্রসেস, চাপ দিয়ে টান দিলাম ব্যাস মুছা গেল। এখন কোনো কারণে টেবিল কাটছেন, টেবিলটাকে আবার অ্যাড করতে হবে, তখন আবারও আমরা আসবো ড্র টেবিল। সো ড্র টেবিলে আসার পরে এখানে দেখেন একটা পেন্সিল আসছে, আপনি এই পেন্সিল দিয়ে চাইলে এখান থেকে আরো আরো আপনি ড্র করতে পারেন। তার মানে ইরেজার দিয়ে মোছা যাবে, ড্র টেবিলে আঁকা যাবে। বুঝছেন ভাই? জি। ওকে, তাহলে আমরা টেবিল ইনসার্ট টেবিলে গিয়ে নিজের মন মতো টেবিল আনতে পারবো, আনার পরে ডিজাইন থেকে ইরেজার দিয়ে মুছতে পারবো, ড্র টেবিলে আঁকতে পারবো। আশা করি টেবিলের কাহিনীগুলো ক্লিয়ার। আমি দ্বিতীয় ধাপ পার্সোনাল গ্রুপে পাঠিয়ে দিব, আপনারা দ্বিতীয় ধাপ থেকে, অর্থাৎ হোমের ছিল প্রথম পার্টটা, দ্বিতীয় ধাপ হচ্ছে ইনসার্ট। তো ইনসার্টটা পার্সোনাল গ্রুপে দিব, আপনারা ওখান থেকে একটু প্রিন্ট করে অথবা আপনি ডকুমেন্টস ওপেন করেও কাজ করতে পারেন। এটা পিডিএফ দিব তো সমস্যা নাই। যে কাজগুলা করাচ্ছি সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো আছে, ওইটা আপনি আবার প্র্যাকটিস করেন, করলে হয়ে যাবে আশা করি। এরপরে আসেন পিকচার। পিকচারের কাজ হচ্ছে, যদি আমরা অনেক সময় দেখা গেছে একটা সিভি তৈরি করি, যে এখানে বাম সাইডে সিভি তৈরি করলে কর্নারে একটা ছবি বসানো লাগে এই পাশে। সো যদি আমরা এখানে সিভির জন্য ছবি তৈরি করতে হয়, বা ওই যে কভার পেজের কথা বলছি যে কভার পেজের জন্য মাঝখানে একটা ছবি নিতে হবে, তাহলে আমরা ব্যবহার করব পিকচার। পিকচারে আসলে কম্পিউটারের সকল ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এবার আপনি ছবিটা রাখছেন কোথায়, ডেস্কটপে থাকলে ডেস্কটপ থেকে দিবেন, ডাউনলোড থাকলে ওখান থেকে দিবেন, ডকুমেন্ট থাকলে ওখান থেকে দিবেন। এটা আপনার যখন পার্সোনাল ল্যাপটপ হবে বা কম্পিউটার হবে, আপনি আপনার কোন জায়গায় ছবি রাখছেন ওখান থেকে একটা ছবি খুঁজে নেবেন। ঠিক আছে, আমি র্যান্ডমলি ধরেন দেখা গেছে একটা ফাইলে ঢুকতেছি, এখান থেকে দেখি কিছু ছবি আছে অনেকগুলা। সো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিচ্ছি, যে কোনো আচ্ছা যে কোনো একটা ছবি নিচ্ছি এখান থেকে। ওকে, আমি একটা ছবি ওপেন করলাম। এখন দেখেন ছবিটা কিন্তু পেজে চলে আসছে, অনেক ছোট আসছে। ছবি আসার সাথে সাথে চারদিকে অনেকগুলো পয়েন্ট আসছে, আমি চাইলে এটাকে বড় করতে পারি অথবা ছোট করতে পারি।
পয়েন্টগুলো ধরে ধরে ওই যে পতাকা যেভাবে ছোট বড় করছি সেম প্রসেস। হ্যাঁ, এইভাবে চাইলে আপনি এটাকে ছোট করতে পারেন অথবা বড়ও করতে পারেন, এটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা। ঠিক আছে, ওকে। আমি এটাকে আবার ডিলিট করতেছি, ছবিটাকে আমি আবার ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ছবিটাকে আমি ডিলিট করে দিলাম। যদি আমি আবারও ছবি আনতে চাই সেম ভাবে, আমি আবারও কোথায় আসলাম, ইনসার্ট, এরপরে আবারও পিকচারে আসলাম। আসার পরে এখানে আরো অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। ধরেন আমি আরেকটা ছবি নিতে চাচ্ছি, ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে ধরেন এটা নিলাম, ডাবল ক্লিক, এই যে ছবিটা চলে আসছে, এটা অনেক বড় রেজুলেশনে আসছে। এখন দেখা গেছে ছবিটা ছোট করতে হবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে, তখন আমরা কি করব, আমরা ছবির উপরে ক্লিকটা রেখে অটোমেটিক ফরম্যাট আসবে, ফলো করিয়েন। আমরা যখন টেবিল নিছিলাম তখন টেবিলে ক্লিক করলে ডিজাইন শো করে, এছাড়া ডিজাইন পাবেন না। ঠিক সেম যখন পিকচার নেবেন, পিকচারে ক্লিক করলে ফরম্যাট শো করবে, না হয় কিন্তু ফরম্যাট টোটালি দেখা যাবে না। সো পিকচারে ক্লিক করলে ফরম্যাটের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে একেবারে এদিকে লেখা আছে টেক্সট র্যাপিং। এখানে আপনি যদি ক্লিক করেন দেখবেন অনেকগুলো অপশন। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটার নাম হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে একটা ক্লিক দিবেন। দিলে সুবিধাটা কি, ছবিটাকে আপনি যেদিকে মন চায় ওইদিকে মাউস দিয়ে চাপ দিয়ে সরাইতে পারেন। যদি আমরা ফরম্যাট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট না করি তাহলে ছবিটা লক করা থাকবে। এই ক্ষেত্রে আপনি চাইলেও ছবিটাকে এদিক সেদিক মুভ করতে পারবেন না। সো এখান থেকে আবার আমি চাইলে ওই যে পতাকার মতো করে প্রত্যেকটা পয়েন্টের উপরে কার্সর নিলে এভাবে ছোট করা বড় করা যেদিকে মন চায় এদিকে আপনি এটাকে ট্রান্সফার করতে পারেন। তো সিবির ক্ষেত্রে দেখা গেছে আমরা এখানে কর্নারে ছবি দিই। এখন যদি মনে করেন যে ভাই আমার যেহেতু সিবি তৈরি করতেছি, আমার শুধু ব্যক্তির দরকার, চারপাশের অংশ দরকার নাই, তাহলে আমরা কি করব, ফরম্যাটে থাকা অবস্থায় একেবারে এদিকে ফলো করেন, লেখা আছে ক্রপ লেখা। তো ক্রপে ক্লিক করলে আমরা সবাই ক্রপের কাহিনী জানি, মোবাইলে ছবি ক্রপ করতে পারি। এটাও সেম, এখান থেকে আমি এদিকের বাড়তি অংশটা ডিলিট করে দিলাম, তাহলে ক্রপ হয়ে গেল। এবারে আসেন, যদি চান যে ছবিটার একটু বিভিন্ন শেপ স্টেপস অ্যাড করবেন, তাহলে এখান থেকে দেখেন এই বিভিন্ন স্টাইলের শেপ আছে, এই আরেকটা শেপ আছে, অর্থাৎ যেটার মধ্যে আপনি ক্লিক করবেন ছবিটা ওই ক্যাটাগরির হয়ে যাবে। এটা আপনার ইচ্ছে মতো পছন্দ মতো একটা শেপস ইউজ করতে পারেন। আমি ধরেন এটা করলাম। এরপরে এখান থেকে পিকচার বর্ডার, মানে ছবির চারদিকে চাইলে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে না? না না, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের এই অফিস ওয়ার্ড থেকে করা যাবে, এটা অনলাইন থেকে করা যাবে। কিভাবে করতে হবে এটা আমাদের কোর্সে আছে, আমি দেখাবো, টেনশন নাই। আসেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আবার আনি বসাইতে হবে আর কি। আচ্ছা দেখাই দিচ্ছি, একটু পরে ওয়েট করেন। তাহলে এখান থেকে আমরা কি করলাম, একটা বর্ডার ইউজ করলাম। এরপরে আসেন এদিকে বাকি এগুলো ঠিক সেম শেপস এর কাহিনী নিয়ে বিভিন্ন স্টাইলের শেপ আছে, এগুলো যদি যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। ঠিক আছে, গেল এটা। এরপরে হচ্ছে ব্রাইটনেস, এদিকে এগুলো আমাদের লাগবে না। চেঞ্জ পিকচার মানে হলো যে ছবি এটার জায়গায় অন্যটা দিব, বাট বর্ডার ঠিক থাকবে। তো চেঞ্জ পিকচারে ক্লিক করলে আপনি যদি চান অন্য কোনো ছবি ইউজ করেন, ধরেন আমি একটা ছবি দিলাম, ওকে। এবারে আসেন রিসেট, দরকার নাই, রিসেট মানে হচ্ছে সব কাজ রিমুভ হয়ে যাবে। ব্রাইটনেস তো বুঝেন, ব্রাইটনেস এর কাহিনী হচ্ছে আপনি যদি চান যে ছবিটা একটু অন্ধকার টাইপের আসছে বা একটু ঘোল আসছে, আপনি চাইলে ব্রাইটনেস বাড়াইতে পারেন। মূল কথা হচ্ছে ভাই, এগুলা আপনাদেরকে বুঝাচ্ছি, এগুলা যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন প্লাস অপশনগুলা ফলো করবেন, তখন দেখবেন অবশ্যই আপনি খুব সুন্দরভাবে এগুলা রিভিশন দিতে পারবেন। এরপর হচ্ছে রিকালার, এখানে ক্লিক করলে দেখেন সাদা কালো বিভিন্ন রকমের কালার টালার আছে, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। গেল এটা। হ্যাঁ, হাবিব ভাই বলছিলেন কি যে ছবির ব্যাকগ্রাউন্ড কেমনে চেঞ্জ করে, তাই না? জি। ওকে, যদি আপনাকে বলা হয় যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে আনতে হবে, তাহলে আপনি চলে আসবেন গুগল ক্রোমে, ফলো করেন। আমরা ক্রোমে আসলাম, ক্রোমে আসার পরে আমি একটু জুম করি, আমি আলাদা একটা ট্যাব নিচ্ছি, দেখা যায় স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, আমরা এটার জন্য ওয়েবসাইট ইউজ করব, নাম হচ্ছে রিমুভ বিজি, মনে রাখবেন রিমুভ বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়া। সো রিমুভ বিজিতে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে আপলোড ইমেজ, এইতে 2 নাম্বার অপশন। আপলোড ইমেজে যাওয়ার পরে এরকম অপশন আসবে, একটু ওয়েট করেন। এখানে লেখা আছে আপলোড ইমেজ, সো আপলোড ইমেজে চলে আসবেন। আপলোড ইমেজে আসার পরে আপনার কোন ফাইলে ছবি আছে আপনি এখান থেকে নেবেন। ধরেন এখানে আমি আমার যে ছবি আছে একটা ইউজ করতেছি, ওকে। ডাবল ক্লিক করলাম, এখন দেখেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ফলো করিয়েন। তাহলে ওয়েবসাইট নামটা মনে রাখা জরুরি, নাম হচ্ছে রিমুভ বিজি, এটা একটু ফলো রাখিয়েন।
আচ্ছা, এই যে দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে গেল। দেন আমাকে যদি আবার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় তাহলে উপরে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে আসবেন। আসার পরে এদিকে লেখা আছে কালার, সো কালারে যাবেন। কালারে যাওয়ার পরে এগুলো হচ্ছে ফর্মাল কালার, যেগুলো আমাদের ওই যে পাসপোর্ট সাইজের ছবি টবির ক্ষেত্রে কাজে লাগে। যেমন এখন সব থেকে বেশি ব্যবহার হয় সাদা, সো সাদা ইউজ করতে পারেন। অথবা আপনাকে যদি কাস্টমার বলে না আমার নীল দরকার, ভালো কথা, তাহলে নীল ইউজ করেন। আর এরপরে নিচের দিকে, সরি নিচে না, পাশে লেখা আছে ফটো। ফটো মানে হলো আপনি যদি আরো স্টাইলিশ কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এখান থেকে দেখবেন কিছু ব্যাকগ্রাউন্ড পাবেন। আরো এদিকে দেখেন এরকম একটা, এরকম আরেকটা, এটা মোবাইলে সাপোর্ট করবে। হ্যাঁ, যারা ক্লাস দেখতেছেন আপনারা মোবাইলে প্র্যাকটিস করতে পারবেন। যে রিমুভ বিজি লিখি আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ওয়েবসাইট চলে আসবে। তাহলে এখান থেকে আরো বিভিন্ন স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনার ভালো লাগে ইউজ করতে পারেন। শেষ, আমি একটা ইউজ করলাম। ওকে, এবারে উপরে লেখা আছে ডাউনলোড, সো ডাউনলোডে ক্লিক করলে লেখা আছে ফ্রি, উপরেটা দিবেন। এটা ডাউনলোড হয়ে গেল। এদিকে ডাউনলোড হচ্ছে, অলরেডি ডান, ডাউনলোড ডান। সো এটা আমরা আবার পেজে কিভাবে আনবো? সো আমি আবার পেজে ব্যাক আসছি। এবার দেখেন এই ছবিটাকে আমি কেটে দিলাম, দিয়ে আমি যেটা ডাউনলোড করছি এটাকে আনবো। সো আমরা চলে আসবো ইনসার্ট, এরপর চলে আসবো পিকচার। পিকচারে আসার পরে সেম ভাবে আপনি ডাউনলোডে আসবেন। আসলে দেখেন এটা শো করছে এখানে। সো এখান থেকে আমরা নিলাম, এই যে ছবিটা চলে আসছে। ফাইনালি এখান থেকে আমি যদি আবার এটাকে টেক্সট ট্রাফিকে যাইয়া ইন ফ্রন্ট অফ টেক্সট করি, এটা তো মনে আছে তাই না? সো এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করার পরে আপনি চাইলে এটাকে চারদিক থেকে ছোট বড় করে যেদিকে ইচ্ছা ওইদিকে এটাকে ইউজ করতে পারেন। তাহলে ব্যাকগ্রাউন্ডের কাহিনী হচ্ছে রিমুভ বিসিটি চেঞ্জ করে আবার পেজে নিয়ে আসলাম। আচ্ছা, আশা করি পিকচার গেল। এরপর লেখা আছে ক্লিপ আর্ট। যদি আপনার পার্সোনাল কম্পিউটার হয় আর পিকচারে ক্লিক করলে আপনি যদি দেখেন যে টোটালি কোথাও ছবি নাই, তাহলে আপনি কি করবেন? আপনি ক্লিপ আর্টে আসবেন। ক্লিপ আর্টে আসলে এইদিকে একটা অপশন অ্যাড হবে, দেখেন এই যে ক্লিপ আর্ট নামে অপশন। সো গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করলে এখানে কিছু ছবি চলে আসবে, এখানে অনেকগুলো ছবি আসবে। অর্থাৎ পিকচারের বিকল্প হচ্ছে ক্লিপ আর্ট। যদি আপনি পিকচারের ছবি না পান তাহলে ক্লিপ আর্টে ক্লিক করবেন। আর ক্লিপ আর্টে ক্লিক করার পরে বাম সাইডে এটা শো করলে এখান থেকে গোতে ক্লিক করবেন। যদি ছবি শো না করে তাহলে এখানে অল কালেকশন লেখা, অল মিডিয়া লেখা, এগুলাকে অল অল করে দিবেন। অল অল করার পরে এখানে দেখবেন পিকচারগুলো শো করবে। এই যে আমার এখানে শো করলো অলরেডি। এবার এখান থেকে আমার যেটা পছন্দ হয়, একটু নিচের দিকে যদি স্ক্রল করেন দেখেন অনেক রকমের ছবি আছে, বিভিন্ন ক্যাটাগরির ছবি, বিভিন্ন রকমের শেপসও পাওয়া যাবে। সো এগুলা কাজ করতে গেলে লাগে। সো ধরেন আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিচে গাড়ি নিলাম, এই যে গাড়িটা পেজে আসছে। সেম কন্ডিশন এখানে আপনি টেক্সট ট্রাফিকে ঢুকে ইন ফ্রন্ট অফ টেক্সটটা করবেন। ফাইনালি এটাকে চাইলে ছোট করা, বড় করা, যেদিকে মন চাই এদিকে মুভ করা, ওকে করতে পারেন। আচ্ছা, এটা গেল ক্লিপ আর্ট। এরপর লেখা আছে শেপস। শেপস এর কাজ কি? শেপস হচ্ছে ওই যে আমি একটা ফ্ল্যাগ তৈরি করছিলাম, এর বাহিরে আপনি যদি কোনো রকমের ধরেন একটা গ্লাস তৈরি করবেন, একটা লোগো তৈরি করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। ধরেন আমি একটা গ্লাস তৈরি করতেছি, এটা নিলাম, নেওয়ার পরে একটা তোড়া আছে, একটা তোড়া ইউজ করলাম। আজকে শেপস পর্যন্ত যাব, এরপরে ক্লাসটা শেষ করে দিচ্ছি, ফলো করিয়েন। তো আমি এখান থেকে এই যে সবুজ যে চিহ্ন আছে এটাকে চাপ দিয়ে একটু সোজা করে নিলাম। মাউস চাপ দিয়ে যখন মাউস লাড়া দিবেন তখন দেখবেন এটা ঘুরবে। আচ্ছা, গেল এটা। তো জয়েন করার বিষয়টা মনে আছে? হোমে যেতে হবে, হোম থেকে সিলেক্টে আসতে হবে, সিলেক্ট অবজেক্টে আসতে হবে। এরপরে খালি জায়গা থেকে যদি নিচের দিকে একটু চাপ দিয়ে টান দেন, ব্যাস, এটার উপরে মাউসের রাইট সাইড, এখান থেকে গ্রুপিং, গ্রুপিং থেকে গ্রুপ। এখন দেখেন পুরোটা খুব সুন্দরভাবে গ্রুপিং হয়ে গেল। ক্লিয়ার? একইভাবে যদি এটা থেকে আরেকটা নিতে চাই, নিলাম, হ্যাঁ, দুইটা করলাম, কন্ট্রোল ধরে মাউসের বাম সাইড ক্লিক করে আপনি আলাদা আলাদা যতগুলা মন চায় এখান থেকে নিতে পারেন। এখন ভাই আমি ক্লাস বানাইলাম, পতাকা বানাইলাম, আপনার মন চাইলে আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আরো অনেক কিছু গাড়ি বানান, ঘর বানান, বিভিন্ন রকমের যা মন চায় এখান থেকে ড্র করেন। হ্যাঁ, এগুলা শেপস গুলা প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি দেখেন এরকম একটা নিলাম। অনেক সময় বিভিন্ন কার্টুন থাকে, তো কার্টুনের দিকে ইঙ্গিত করে যদি আমি একটা লেখা লিখি, এর একটা হলুদ চিহ্ন দেখেন, এটা দিয়ে আমি চাইলে এটাকে যে কোনো ভাবে যে কোনো জায়গায় এরকম দেখাইতে পারি যে এটা বুঝাইলাম, ওইটা বুঝাইলাম। হ্যাঁ, এই টাইপের কিছু করা যাবে। তাহলে এগুলোকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এরপর আপনি যদি চান এটার মধ্যে কিছু লিখবেন, ভালো কথা, সো এখানে আপনি ক্লিক দেন, ক্লিক দিয়ে আপনি এখানে চাইলে টাইপও করতে পারতেছেন, যে কোনো কিছু। আচ্ছা, এখন আসেন এই যে গ্লাস তৈরি করলাম, গ্লাসের কিছু কালার বা ডিজাইন দেখাইয়া দিই। এখান থেকে দেখেন একটা কালার এড করলাম, আবার শেপ পাইল আছে, এখান থেকে দেখেন পিকচার লেখা। সো পিকচার আসার পরে এখানে ওই যে গ্লাসের মধ্যে চাইলে ছবি অ্যাড করেন,
হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করবেন, গ্লাসের ছবিটা অ্যাড হয়। এটা ভুল করিয়েন না যে ছবিরে আলাদা টানে আনি গ্লাসে লাগাবেন, মনে রাখবেন এটা হবে না। তাহলে কি করতে হবে, শেপসে ক্লিক করতে হবে, ফরম্যাটে যেতে হবে, শেপ ফাইল এইখান থেকে মূলত গ্লাসের ছবি দেওয়া যাবে, বা যে কোনো শেপসে এখান থেকে যা মন চায় অ্যাড করতে পারেন, গ্রেডিয়েন্ট, টেক্সট, প্যাটার্ন। তো আমরা চাইলে যে কোনো কিছু এই একই জায়গা থেকে সকল প্যাটার্ন ট্যাটার্ন যা আছে এগুলো অ্যাড করতে পারেন। ফাইনালি এখান থেকে আপনি চাইলে এটার একটা বর্ডার দিতে পারেন, এরকম একটা বর্ডার ইউজ করলাম। ওকে, এবার এখান থেকে আপনি চাইলে কালার টালার দিতে পারেন। যাই হোক, তো এটা গেল আমাদের ইনসার্টের শেপস পর্যন্ত ক্লাস। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস স্মার্ট আর্ট আর চার্ট দিয়ে সামনে ইনশাআল্লাহ আগাবো। আচ্ছা, বাড়ির কাজটা একটু বুঝে নেন। দেখেন আমি শীট ওপেন করতেছি, হাবিব ভাই কি আছেন নি লাইনে? জি আছি। আচ্ছা, বাড়ির কাজটা একটু বুঝে নেন। বাড়ির কাজটা আমি দেখাচ্ছি কি কি করবেন। বাড়ির কাজটা হচ্ছে আমি শীট ওপেন করতেছি, এখানে ব্যাকে আসলাম, শীট নাম্বার 2। হ্যাঁ, শীট নাম্বার 2 গ্রুপে মনে হয় দেওয়া নাই না, হাবিবে কি দিছিলাম আমি? শীট নাম্বার 2 কি গ্রুপে দিছিলাম? না, দেই নাই কেন?